দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর মাঝামাঝি রোমান সম্রাট ক্লডিয়াস লক্ষ্য করেন যে বিবাহিত যোদ্ধাদের থেকে অবিবাহিত যোদ্ধারা বেশি দক্ষতার সাথে যুদ্ধ করতে পারে। এর পরপরই তিনি দেশে প্রেম ও বিয়ে একেবারে বন্ধ করে দেন। কিন্তু ও জিনিসকে আর কেই বা ঠেকাতে পেরেছে? ক্লডিয়াসও পারেননি। সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ক্যাথলিক প্রিস্ট গোপনে প্রেমিক প্রেমিকার বিয়ে দেওয়া শুরু করে। কিছুদিন পর ধরা পড়েন এবং ক্লডিয়াস অবিলম্বে তার মৃত্যুদণ্ড দেন। 273 সালের 14 ফেব্রুয়ারি প্রথমে পাথর ছুঁড়ে ও তারপর গলা কেটে তাকে হত্যা করা। যারা আজ খুন খারাপির গল্প শুনতে এসেছিলেন তাদের জন্য এইটুকুই ছিল। রোজ রক্তারক্তি কার ভালো লাগে বলুন তো? শুনতে থাকুন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প শর্টকাট। লাল জামা কালো প্যান্ট পরে এক কাঁধে কাপড়ের ব্যাগ নিয়ে চুল ব্যাক ব্রাশ করে বাড়ি থেকে বেরোতেই দীপুর মনে হলো কাজটা বোকামো হয়ে যাচ্ছে। ফুটপাত থেকে 10 টাকা দিয়ে কেনা ছুটি বইয়ের উপর এতটা বিশ্বাস না করলেই ভালো হতো। বিশেষ করে বইয়ের লেখকের নামটা মোটেই সুবিধের নয়, বিশ্লেষণ কর। ছদ্মনাম কিনা কে জানে, তবে তার লেখা পুস্তিকাটির নাম শর্টকাট। দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা সমাধানের শর্টকাট উপায় বাতলে দেওয়া আছে তাতে। এমনিতে রাস্তাঘাটে কোথাও বইপত্র দেখলে দাঁড়িয়ে পড়া দীপুর সব। কালও ট্রেন থেকে নেমে ম্যাগাজিন কিনবে বলে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় চোখে পড়ল ছোট ছোট রংচঙে বইয়ের ফাঁকে অনুজ্জ্বল পুরনো বইখানা। বইটার প্রতি কেমন যেন মায়া হলো দীপুর। রং উঠে গেছে বলে কারোর চোখ পড়ে না তাতে। নিচু হয়ে বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল দীপু। বিশ্লেষণ কর ভদ্রলোক নাকি এক সময়কার নাম করা মনোবিজ্ঞানী। মানুষের কনসিয়াস আর সাবকনসিয়াস মনের যাবতীয় খুঁটিনাটি নাকি তার হাতের মুঠোয়। সেই জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই জনসাধারণের উদ্দেশ্যে বইটা লিখেছেন তিনি। অন্তত গোটা 20 পরিচ্ছেদে ভাগ করা আছে বইটা। ভূতের ভয় ছাড়ানোর উপায়, কাজের চাপেও মাথা ঠান্ডা রাখার উপায়, এমনকি রাস্তাঘাটে হিসি পেলে কি করে মনের জোরে সেটাকে চেপে রাখতে হবে তার উপায়ও বলা আছে তাতে। সূচিপত্রটা ভালো করে দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল দীপু। পছন্দের মানুষকে নিজের ভালোবাসার কথা জানানোর উপায়। 27 নম্বর পাতা থেকে শুরু হচ্ছে সেটা। সেই পাতাটা খুলতেই দেখা গেল ব্যাপারটা নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছেন বিশ্লেষণকর। বলেছেন ব্যাপারটা আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয়। এগোতে হবে ধীরে ধীরে, একটু একটু করে তার অবচেতন মনের ভিতর ঢুকে পড়তে হবে। এমনভাবে ঘাঁটি গেড়ে বসতে হবে যে সে না বলার আর উপায় থাকবে না তার। অবশ্য ভদ্রলোক যে শুধু বিশ্লেষণ করেই ক্ষান্ত হয়েছেন তা না, কিভাবে মনের ভিতরে ঢুকে পড়তে হবে তার অন্তত শখানেক শর্টকাটও বলে দিয়েছেন। সেগুলো অক্ষরে অক্ষরে ফলো করলে ফিল্মের হিরোইন থেকে ইংল্যান্ডের রানী পর্যন্ত হ্যাঁ বলতে বাধ্য। দীপুর অবশ্য ফিল্মের নায়ক নায়িকাদের উপর কোনো ঝোঁক নেই। বইটার গায়ে দাম লেখা ছিল 20 টাকা, তবে পুরনো বই বলে 10 টাকাতেই দিয়ে দিল দোকানদার। সেদিন বইটা পকেটে ঢুকেই বাড়ি এসেছিল দীপু। রাতের আগে আর খুলেও দেখেনি। ঘুমাতে যাওয়ার আগে হিয়া একটা মেসেজ করেছিল, সেটা দেখেই আবার বইটার কথা মনে পড়ে গেল তার। ধড়াক করে বিছানা থেকে উঠে খুলে ফেলল 27 নম্বর পাতা। প্রায় এক নিঃশ্বাসে প্রথম থেকে শেষ অবধি খুঁটিয়ে পড়ে ফেলল। সত্যি কি কাজে দেবে বইটা? যদি হিতে বিপরীত হয়, অবশ্য সেটা জানার একটা সহজ উপায় আছে। বইয়ের 18 পাতায় ভূতের ভয় কমানোর উপায় লেখা আছে। দরজা জানলা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে ল্যাপটপে ভূতের সিনেমা চালিয়ে দিল সে। এমনিতে সে ভূতে খুব একটা ভয় পায় না, কিন্তু কিছুদিন আগে পাশের বাড়ির ভাড়াটে দাদু মারা গেছে। এই কদিনে নাকি বেশ কয়েকবার বাড়ির আশেপাশে দেখাও গেছে তাকে। সেই ভেবেই গাটা ছমছম করছিল সারাদিন। তার উপরে ভূতের সিনেমা, খানিকটা ভয়ই লাগলো তার। বইতে লেখা আছে যে ভূতের ভয় তাড়ানোর একমাত্র উপায় হলো আরো বেশি করে ভয়ের মুখোমুখি দাঁড়ানো। যে ব্যাপারটা এখনো আমাদের কাছে অজ্ঞাত, একমাত্র সেটাকেই ভয় পাই আমরা।
আমাদের অবচেতন মন ভয়ের মূর্তি তৈরি করে, আর সচেতন মন সেই মূর্তিকে ভয় পায়। ব্যাপারটা ভেবে দেখতে ভয়টা খানিকটা কমলো দীপু। বইতে আরো লেখা আছে যে রাতে একা শুয়ে ভয় পেলে চাদর দিয়ে মুখ ঢাকা না দিতে, তাতে নাকি ভয় আরো জমাট বাঁধতে থাকে। ঘরের চারপাশে কিছুক্ষণ পায়চারি করলো সে। না, ভয়টা সত্যি কেটে গেছে। মনটা খুশি হয়ে উঠল দীপু। একটা উপায়ে কাজ করেছে যখন, তার মানে বাকিগুলোও কাজ করার সম্ভাবনা আছে। আরো ভালো করে 27 নম্বর পাতা থেকে পড়া শুরু করে দিল সে। কি করে হিয়ার মনের ভিতর ঘাঁটি গেড়ে বসতে হবে সেটা গুছিয়ে জানা দরকার। সম্ভব হলে কাল থেকেই তাঁবু খাটানো শুরু হয়ে যাবে। মনে মনে দীপু ভাবলো ব্যাপারটা অনেকটা 1 মাসের ক্রাশ কোর্সের মতো। 1 মাস খাটাখাটি, তারপর সার্টিফিকেট। আনন্দের চোটে হিয়ার মেসেজটা দেখতেই ভুলে গেছিল সে। এতক্ষণে মোবাইলটা টেনে নিয়ে ইনবক্সটা খুলতেই সেটা চোখে পড়ল। তোর ফিজিক্স বইটা আমার কাছে রয়ে গেছে, কাল নিয়ে নিস। সত্যি তো, আজ সারাদিন বইটার কথা মনেই পড়েনি তার। ভেবেছিল রাতে একটু পড়াশোনা করবে, কিন্তু বিশ্লেষণ করে বইটা যে সত্যি কাজ করছে সেটা বোঝার পর থেকে অন্য কোনো বইতে আপাতত মন বসবে না। ল্যাপটপটা বন্ধ করে সে আবার শুয়ে পড়ল। ঘুম কিন্তু এলো না। এমন একখানা দুর্দান্ত কাজের বই লোকচক্ষুর আড়ালে কতদিন পড়েছিল কে জানে, কিন্তু ঘুম আসছে না যে। এ কি ফ্যাসাদ হল। বিরক্ত হতে গিয়েও হলো না দীপু। মনে পড়ল বইটারই এক জায়গায় লেখা ছিল অনিদ্রা কাটানোর উপায়। আলো জেলে আবার বইয়ের উপর হুমড়ি খেয়ে পড়ল সে। আজ রাস্তায় বেরোতেই কিন্তু লাল জামা আর কালো প্যান্ট কেমন যেন বেখাপ্পা মনে হলো দীপু। তাছাড়া এতদিন সে 2 কাঁধে ব্যাগ নিত, আজ টেনে টুনে পুরনো তেরচা ব্যাগটা ঝুলিয়েছে কাঁধে। ব্যাগ ব্রাশ করেছে বলে কপালে একটু বেশি পরিমাণে হাওয়া লাগছে তার। এরকম যেন অস্বস্তি হচ্ছে। তবে বিশ্লেষণকর শর্টকাটে পরিষ্কার লিখেছে যে এই সমস্ত টোটকা প্রথম প্রথম অস্বস্তিকর মনে হলেও পরে গিয়ে সুফল দেয়। মোড়ের মাথায় দাঁড়িয়ে মুখ তুলে দেখার চেষ্টা করল দীপু। ইয়াকে এখনো দেখা যাচ্ছে না। এমনিতেই লেট করে মেয়েটা। রাস্তায় মোটামুটি লোকজনের ভিড়। সকাল 10টার কাছাকাছি, অফিস টাইম। গোটা রাস্তা জুড়ে বাস, রিক্সা, অটো আর 2-1খানা প্রাইভেট গাড়ির মেলা বসেছে। যে যার নিজের ইচ্ছা মতো হর্ন দিয়ে চলেছে। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে এমনিতেই মাথা ধরে যায়। রাস্তা থেকে একটু সরে এলো দীপু। ঘড়ির দিকে তাকালো একবার, পকেট থেকে ফোনটা বের করলো। কল লিস্টে গিয়ে হিয়ার নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে গেল। বইতে ফোন করা নিয়েও কিছু একটা নির্দেশ দেওয়া ছিল। রাতে পড়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভুলে গেছে। ব্যাগের পিছনের চেন থেকে বই বের করে 29 পাতা খুলে সে জায়গাটা দেখে নিল। সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে, ছেলেদের গলার আওয়াজ হবে ভারী ও ব্যক্তিত্বপূর্ণ। ফচকে ও অপরিণত ভাব ফুটে ওঠা একেবারে উচিত নয়। হ্যালো। ভারী গলাটা একবার প্র্যাকটিস করে নিয়ে আবার নাম্বারটা ডায়াল করলো সে। বার 5 রিং হওয়ার পর ওপাশ থেকে গলা শোনা গেল। এই যে এসে গেছি। হ্যাঁ, কত দূর আছিস? এই তো রিক্সায়। রোজ রোজ এত দেরি করিস কেন বলতো? রাগ করিস না ভাই আমার, আসছি তো। আয় তাড়াতাড়ি। ফোনটা রাখতে যাচ্ছিল দীপু। আঙুল ছোঁয়ানোর আগেই ওপাশ থেকে আবার গলা শোনা গেল। তো ঠান্ডা লেগেছে নাকি রে? হ্যাঁ, কই না তো। তাহলে গলা ভারী হয়ে গেছে কেন? সাথে সাথে কোনো উত্তর মাথায় এলো না দীপু। সে আমতা আমতা করে বলল, ও বেশি ঘুমিয়ে, তুই আয় তাড়াতাড়ি। ফোনটা রেখে এদিক ওদিক একটু ঘুরে বেড়ালো দীপু। রিক্সায় আছে বলেছে মানে এখনো বাড়ি থেকে বেরোয়নি। সিগারেটের দোকান দেখে একখানা সিগারেট কিনল। তবে চারপাশ দেখে সেটা ঠোঁটের ডগায় রেখে সবে আগুন ধরিয়েছে। এমন সময় খানিক দূরে রিক্সার প্যাক প্যাক শুনে সেদিকে তাকিয়ে হিয়াকে দেখতে পেল সে।
10 টাকা নষ্ট। সিগারেটটা ফেলে দিয়ে খানিকটা এগিয়ে এলো সে। দীপুকে দেখেই থমকে দাঁড়িয়েছে হিয়া। রিক্সাওয়ালাকে টাকা দিতে দিতে এসে বলল, ব্যাপার কি রে, এসব কি পড়েছিস? ইতিমধ্যেই দীপুর অস্বস্তিটা বাড়তে শুরু করেছে। তাও সেটা মুখে আসতে না দিয়ে এসে বলল, ওই ভাবলাম নতুন কিছু ট্রাই করি। হিয়া তাকে উপর থেকে নিচ অব্দি দেখতে দেখতে বলল, তা বলে এরকম রাজেশ খান্নার মতো চুল আঁচড়ে আসবি? কি বিচ্ছিরি লাগছে। পিচ্ছিরি লাগছে? হিয়া নিজেই হাত দিয়ে দীপুর চুল নামিয়ে দিল। তারপর ভেজা হাতটা জামায় মুছতে মুছতে বলল, কার্টুন মনে হচ্ছে। মনে মনে বেশ রাগ হলো দীপু। বিশ্লেষণ করে টেপ শুরুতেই তাকে গাড্ডায় ফেলেছে। রাস্তার ধারে বইকে বিশ্বাস না করলেই বোধহয় ভালো হতো। তোর হাতে মিনিট 20 টাইম হবে? আবার মিনিট 20? এমনিতেই স্যার খেপে আছে আমার উপর। খেপে আছে কেন? সে অনেক কারণ। তার মানে যাবি না? না তা তো বলিনি, কিন্তু কোথায়? এই বাজার অব্দি গেলেই চলবে, তুলি কিনবো। ও তো বেশ, চ। রাস্তার বাঁদিক দিয়ে হাঁটতে শুরু করলো দুজনে। হিয়ার চেহারাটা ছোটখাটো, ফ্যাকাশে রক্তহীন মুখ, রোগাটে, সরু প্রেমের একখানা চশমা পড়ে সে। এই মুহূর্তে তার হাতে একখানা রুমাল, সেটা দিয়ে থেকে থেকে মুখটা মুছে নিচ্ছে। রাস্তা দিয়ে গমগমে ছুটে চলা বাসের ধুলো উড়ে আসছে ওদের গায়ে। প্যান্টটা মোটেই ফিট হয়নি দীপু। একটু হাঁটতেই মনে হচ্ছে পায়ের উপর চেপে বসছে সেটা। তোর বইটা নিয়ে নে, আমার ব্যাগে আছে। মনে মনে কি যেন ভাবছিল দীপু। কথাটা শুনে হিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কি বই? কাল মেসেজে পাঠালাম যে ফিজিক্স বইটা আমার কাছে। ও থাক, এখন কোচিনে গিয়ে নেব, আমার ব্যাগ এমনিতেই ভারী। কাল রাতে কি করছিলি বলতো? একটা রিপ্লাই অব্দি দিলি না। একটা বই পড়ছিলাম। হিয়া কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। সেটা পকেট থেকে বের করে রিসিভ করলো হিয়া। তারপর দ্রুত পায়ে খানিকটা এগিয়ে গেল। দীপু মনে মনে ভাবতে লাগলো, এইরকম অবস্থায় কি নির্দেশ দেওয়া ছিল বইটায়। মেয়েটিকে অবচেতন মনে এটা বুঝিয়ে দিন যে সে আপনার কাছে অপরিহার্য নয়। যদি তা না বোঝাতে পারেন তাহলে আপনার গুরুত্ব কমবে, বই বাড়বে না। মনে মনে ব্যাপারটা ভেবে দেখল দীপু। কথাটা খারাপ নয়, যে জিনিসটা আমরা নিশ্চিত বলে ধরে নিই সেটার প্রতি বিশেষ কোনো টান জন্মায় না। ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড হাঁটার পর দীপু দেখল এতক্ষণে ফোন রেখেছে হিয়া। সে তাড়াতাড়ি তার পাশে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি কাল থেকে আর তোর সাথে যাব না। কেন? কেন উত্তরটা আগে থেকেই সে ভেবে রেখেছিল। বলল, এই যে এত দেরি হয়ে যায়। হিয়া 2 সেকেন্ড চুপ করে থেকে বলল, ঠিকই বলেছিস, আমার জন্য স্যারের কাছে রোজ ঝাড় খাস তুই। আর কিছু উত্তর দিল না দীপু। বিশ্লেষণ করের কথা শুনে এখন অবধি খারাপ বই ভালো কিছু হয়নি। ভাবেই যদি চলতে থাকে তাহলে কাল থেকে হিয়ার সাথে দেখাও বন্ধ হয়ে যাবে। নিজেকে বড্ড বোকা মনে হলো দীপু। একটা চটি বইয়ের কথা শুনেই সব গোলমাল হয়ে গেল। এখনো ব্যাগের পিছনে চেনে রাখা আছে সেটা। কাল রাতে শর্টকাটগুলো প্রায় মুখস্থ হয়ে গেছিল, আজ কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে পয়েন্টগুলো। আচ্ছা, কি বই পড়ছিলি বললি না তো? মনে মনে বইটার কথা ভাবতে ভাবতে হিয়ার কথা খেয়ালই করেনি দীপু। এখন মুখ তুলে বলল, কি? কিছু একটা হয়েছে তোর আজ। কি বই পড়ছিলি? ওই একটা গল্পের বই। কি গল্পের বই? বিশ্লেষণ করের বইতে লেখা ছিল মেয়েরা ভালো ইংরেজি জানা ছেলেদের পছন্দ করে। এদিকে দীপু চিরকালই ইংরাজিতে কাঁচা। সে বেশ বুঝতে পারলো এই মুহূর্তে একটা ইংরেজি বইয়ের নাম বলা উচিত, কিন্তু শত চেষ্টা করেও কোনো বইয়ের নাম মনে পড়ল না। খুব ক্ষীণ একটা গল্প মনে পড়লো বটে, তবে সেটা মায়ের কাছে শোনা। কোশমিনকালেও বইটা নিজে খুলে দেখেন। কারিফা ট্রাভেলস। সেই লিলিপুটের গল্পটা না? আমিও পড়েছিলাম, কিন্তু মনে পড়ছে না কার লেখা। কার লেখা জানো?
মনে মনে প্রমাদ গুনল দীপু। কপাল ঘামে ভিজে উঠল তার। গল্পের বইটার নাম যে ঠিকঠাক বলতে পেরেছে এই ঢের, তার উপর আবার লেখক। প্রথম দিনে ইংরেজি কপচানোটা কাঁচা কাজ হয়ে গেছে। আজ বাড়ি গিয়ে আর্টিকেল প্রিপোজিশন নিয়ে শুরু করতে হবে। কিন্তু এখন কি হবে? দুরু দুরু বুকে সেকেন্ড গুনতে লাগলো সে। এ বাবা, তোর শরীর খারাপ লাগছে নাকি? এত ঘামছিস কেন? হ্যাঁ, তা খানিকটা লাগছে। দীপু পকেট থেকে রুমাল বের করলো। হিয়া সেটা দেখে অবাক হয়ে বলল, এ কি রে, তুই নিজের রুমাল ইউজ করছিস কবে থেকে? এতদিন তো আমারটা নিয়ে কাজ চালাতিস। ঘাম মুছতে মুছতে দীপু বলল, এক রুমাল দুজনে ইউজ করলে তাদের ঝগড়া হয়। সে তো এমনিও হয়। রুমালটা ভাঁজ করে আবার পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগলো দীপু। হিয়াকে চিন্তিত দেখালো। এমন বই পড়লি যে শরীর খারাপ হয়ে গেল? অবশ্য কেমিস্ট্রি বই পড়লে আমারও হয় বটে, কিন্তু তুই তো বলছিস গল্পের বই। দীপু আর উত্তর দিল না। শখানেক শর্টকাট একসাথে মনে রাখা সম্ভব নয়। বিশেষ করে ইংরেজিতে হোঁচট খাওয়ার পর থেকে তার সব মেমোরি একে অপরের ঘাড়ের উপর পড়ে ঘোঁট পাকিয়ে রয়েছে। আর একবার বইটা খুলে ঝালিয়ে নেওয়া দরকার, কিন্তু হিয়ার সামনে থাকলে তো সেটা করাও যাবে না। মিনিট 10 হাঁটার পর বাজারের সামনে এসে দাঁড়ালো দুজন। বেশ বড় সড়ো বাজার। চাইলে এখানে ডাইনোসরের ডিম থেকে বাঘের দুধ অবধি সব কিছুই পাওয়া যায়। পড়াশোনার জিনিসপত্রের জায়গাটা অবশ্য ছোট, সেদিকেই এগিয়ে গেল দুজনে। একবার ঘড়িতে সময় দেখে নিল দীপু। ইতিমধ্যে দেরি হয়েই গেছে। ওকে, কাল থেকে তো একাই যাবে, আর দেরি হবে না। একটা বই খাতার দোকানের দিকে এগিয়ে গেল হিয়া। সাথে সাথে দীপুর চোখে পড়ল দোকানটার ঠিক পাশেই ছোট চট পেতে একটা লোক ফুল বিক্রি করছে। নানা রকম ফুল, বেশিরভাগের নামই দীপু জানে না। তার মধ্যে লাল গোলাপও চোখে পড়ল। বিশ্লেষণ করার বইতে গোলাপ নিয়ে প্রায় 1 পাতা লেখা আছে বটে। কখন দেওয়া যেতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে এবং দেওয়ার সময় ঠিক কি ধরনের ভাবভঙ্গি মুখে থাকবে, সব কিছু। দীপুর মনে হলো একখানা গোলাপ এখন কিনে নিলেই ভালো হতো, কিন্তু হিয়ার সামনে সেটা করতে গেলেও তো প্রশ্নের মুখে পড়তে হয়। ব্যাপারটা মাথা থেকে সরিয়ে চারপাশে তাকালো সে। তাদের ঠিক উল্টো দিকেই একটা পাবলিক টয়লেট আছে। সেটা চোখে পড়তেই একটা বুদ্ধি খেলে গেল দীপুর মাথায়। সে হিয়ার কাঁধে একটা টোকা দিয়ে বলল, শোনা, তুই কেন, আমি একটু বাথরুম করে আসছি। আচ্ছা যা, দেরি করিস না। বাথরুমের দরজা বন্ধ করেই ব্যাগ থেকে বইটা বের করে ফেলল সে। দ্রুত চলে গেল 27 পাতায়। চোখ বুলিয়ে শর্টকাটগুলো ঝালিয়ে নিতে লাগলো। ইতিমধ্যেই একটা ভুল করে ফেলেছে। বইতে বলছে আপনারা যদি রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন তবে মেয়েটি থাকবে আপনার ডান দিকে, আর বাঁ দিক দিয়ে হাঁটলে থাকবে বাঁ দিকে। দীপু ভেবে দেখলো এতটা রাস্তা বাঁ দিক দিয়েই হেঁটে এসেছে তা, কিন্তু হিয়া ছিল তার ডান দিকে। মাথা নাড়াতে নাড়াতে সে পরের পাতা উল্টালো। সেখানে উপরের দিকে লেখা আছে, মেয়েটি আপনাকে পছন্দ করে কিনা তা জানার উপায়। মন দিয়ে জায়গাটা পড়তে লাগলো দীপু। মেয়েটিকে বলুন একটি কাল্পনিক প্রজাপতির কথা ভাবতে, তারপর বলুন সেই প্রজাপতিতে রং করতে। যদি দেখেন প্রজাপতির রং সে বলছে লাল, তবে নিশ্চিত হন সে আপনাকেই পছন্দ করে। নীল হলে বন্ধু, হলুদ হলে ভালো বন্ধু, কমলা, সবুজ ও অন্যান্য উজ্জ্বল রং হলে আপনাকে সে কাছের মানুষ বলে মনে করে। যদি কালো হয় তবে মেয়েটির আশা ত্যাগ করাই বাঞ্ছনীয়। মনে মনে দীপু ভাবলো ব্যাপারটা কাজে দিতে পারে, আর কিছু না হোক একটা ফয়সালা হবে অন্তত। পয়েন্টগুলো আর একবার ছালিয়ে নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এলো। ইয়ার তুলি কেনা হয়ে গেছে। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল সে। দীপু বেরিয়ে আসতেই পা চালাতে চালাতে বলল, বড্ড দেরি হয়ে গেল রে। বাজার থেকে বেরোনোর আগে ফুলগুলোর দিকে আরেকবার দেখে নিল দীপু, বিশেষ করে লাল গোলাপগুলো। আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, অন্তত শর্টকাট এখনো কোনো ফল দেখায়নি। বেজার মুখে সে হিয়ার ডান পাশে গিয়ে হাঁটতে লাগলো।
বাজার থেকে স্যারের বাড়ি মিনিট 10 রাস্তা। অর্ধেকটা সময় চুপচাপই কেটে গেল। মাঝে 1-2বার হিয়া জিজ্ঞেস করেছে তার শরীর ঠিকঠাক লাগছে কিনা। দীপু মাথা নেড়ে জানিয়েছে আগের থেকে খানিকটা সুস্থ লাগছে। বাড়ির সামনে এসে হিয়া একটু থমকে দাঁড়ালো, বলল, এক কাজ কর, তুই আগে যা, আমি তোর পরে ঢুকলে তোর ওপর ঝাড় কম পড়বে। না থাক, দুজনেই খাবো যখন একসাথেই খাবো। হিয়া মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। 3 তলায় স্যারের কোচিং। 2 তলায় সিঁড়ি উঠে এসে কি যেন ভেবে দীপু বলল, আচ্ছা একটা কথা বলতো। কি কথা? ধর ধর তোকে যদি বলি একটা প্রজাপতি কল্পনা করতে। তোর আজ কি ব্যাপার বলতো? শরীর খারাপ না মাথাটা গেছে? লাল নীল জামা পরছিস, রুমাল নিচ্ছিস, ইংরেজি উপন্যাস পড়ছিস, আবার এখন বলছিস প্রজাপতি ভাবতে। আহা, যা বলেছি কর না। আচ্ছা নে, ভাবলাম। এবার ওটা রং কর। যে কোনো রং? হ্যাঁ। বেশ, তাও করলাম। দীপু মনে মনে কিছু হিসেব করে নিয়ে বলল, কি রং করলি? আলাবামা ক্রিমসন। একই, আলাবামা ক্রিমসন। দীপুর মনে হলো এর থেকে গল্পের বইয়ের নামটা সহজে মুখে এসেছিল। সেটা আবার কি রং হয়? একরকম। আঁকার বই থাকলে দেখিয়ে দিতাম। দীপুর মনে হলো এর থেকে সরাসরি কালো বলে দিলে ভালো হতো, অন্তত কিছু একটা ফয়সালা হতো। বিশ্লেষণকর মনোবিজ্ঞানে পিএইচডি করলেও রং নিয়ে বেশি দূর এগোতে পারেনি। হতাশ হয়ে সে ঘরের দরজার দিকে পা বাড়াল। ভুলে গেলি তো? এক্ষুনি আবার ঝাড় খাবি। কি? ফিজিক্স বইটা। কাল যে ওটা একবারও খুলিসনি সেটা বুঝতে স্যারের একটুও দেরি হবে না। ও হ্যাঁ, কই দে। আমার ব্যাগের পিছনের চেনে আছে, নিয়ে নে। হিয়ার পিছনে এসে ব্যাগের চেনটা খুলে ফেলল দীপু। বেশ কয়েকটা মোটা সোটা বই প্রথমেই চোখে পড়ল। নিজের ফিজিক্স বইটা টেনে বের করতেই অদ্ভুত একটা জিনিসের চোখ আটকে গেল দীপু। এতগুলো ভারী বইয়ের ফাঁকে একটা পাতলা চটি বই। নিঃশব্দে সেটা একটু উপরে তুলতেই বইটা চিনতে পারল দীপু। শর্টকাট, লেখক বিশ্লেষণ কর। কিন্তু এই বইটা হিয়ার কাছে। মুহূর্তে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। একই বইয়ের আরেকটা কপি হিয়ার কাছেও ছিল। তবে কি বইয়ের সবকটা পয়েন্ট হিয়া আগে থেকেই জানতো? এতক্ষণ কি তবে? বইটা রেখে দীপু ব্যাগের চেনটা আবার আটকে দিল। হিয়া মাথা নিচু করে দ্রুত তার হাতে কিছু একটা গুঁজে দিয়ে দরজার পাল্লা ঠেলে ভিতরে ঢুকে গেল। ঘটনার আকস্মিকতায় চমকে গেছিল দীপু। এতটা রাস্তা কি তবে সবই জানতো মেয়েটা? ইস, কি বিশ্রীভাবে বোকা হয়েছে সে। লজ্জায় দীপুর মুখ লাল হয়ে উঠল। হঠাৎ হিয়ার হাতে গুঁজে দিয়ে যাওয়া জিনিসটার কথা মনে পড়ল তার। খবরের কাগজে মোড়া লম্বাটে কিছু একটা। মোড়কটা ধীরে ধীরে খুলে ফেলতেই দীপুর মুখের লাল রংটা আরো গাঢ় হয়ে উঠল। একটা সদ্য কেনা তাজা টকটকে লাল গোলাপ। হাসি মুখে গোলাপটা ব্যাগের ভিতর ঢুকিয়ে চটি বইটা বের করে আনলো সে। তারপর বারান্দার জানলা গলিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল নিচে। এই গল্পটা শুধু তাদের জন্য লেখা যারা আজকের মতো দিনেও মা বাবা, পাশের বাড়ির কাকিমা, পাড়ার দোকানদারের চোখ এড়িয়েও ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন। আর যারা তা করছেন না তাদের আর কি বলবো, গল্পই শুনুন। শুনছিলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প শর্টকাট। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।